ব্যাস লাইট বন্ধ করে দিয়েছি। প্রথমেই তোমাদের বলি, তোমাদের কাছ থেকে আমি মাত্র 22 মিনিট টাইম চেয়ে নিচ্ছি। ওকে, এই 22 মিনিটের মধ্যে আমরা 22 বছরের ইতিহাসটা কমপ্লিট করে ফেলব। এই সময়টায় তুমি পৃথিবীর ইতিহাসে যত বড় গুরুত্বপূর্ণ বিষয় থাকুক ডিটাচড, বি ডিসকানেক্টেড। আজকের আলোচনার বিষয় হচ্ছে সংবিধান। সংবিধান, তাহলে আমরা সংবিধান গ্রহণ করলাম কত তারিখে? 1949 সালের 26শে নভেম্বর। 1949 নভেম্বর। কিন্তু আমরা জানি যে তা সত্ত্বেও আমাদের সংবিধানের ক্ষেত্রে 1949 সালের পরে 1950 সালের 26শে জানুয়ারি আমরা সংবিধানটাকে কার্যকরী করলাম। চুপ, শান্তি বজায় রাখো। অর্থাৎ সংবিধান কার্যকরী করলাম 1949 সাল নয়, 1950 সালে। কিন্তু কেন? মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এই যে আমরা জানি যে 1929 সালে প্রথম লাহোর কংগ্রেসে নেহরুজি ঘোষণা করেছিলেন যে কি না, ভারতবর্ষে স্বাধীনতা দেওয়ার ইংরেজকে আমরা আমাদের মতো করে স্বাধীনতা দিবস পালন করব। এবং সেই কারণে আমরা 1930 সালের 26শে জানুয়ারি 1930 সালের 26শে জানুয়ারি আমরা কি করলাম? ভারতবর্ষের আমরা আমাদের মতো করে প্রথম স্বাধীনতা দিবস পালন করেছিলাম। কিন্তু ভারতবর্ষ তো সেই সময় স্বাধীনতা লাভ করেনি। ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল তোমরা জানো 1947-এর 15ই আগস্ট। যেহেতু 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে, নেহরু কি মন মে থোড়া वो 26শে জানুয়ারি বাঁচা হুয়া থা। এই কারণে তিনি মনে করলেন যে যেহেতু আমরা সংবিধানটা লেখা হলো, কিন্তু এই সংবিধানকে আমরা কার্যকারী করব, সেটা হচ্ছে 26শে জানুয়ারি 1950 সাল। কিন্তু এর আগে সংবিধান সভা গঠিত হয়েছিল। ধরো তোমাদের টার্গেট এই মুহূর্তে একটা সভা সমিতি গঠন করবে। তোমাদের সভা সমিতি গঠন করবা, একটা সভা সমিতি গঠন করলে সেখানে কি না আমাদের টার্গেট কিভাবে পড়াশোনা না করে সারাদিন বাউন্ডেলে পড়া করে বেড়ানো যায়, ও সভাপতি করে দেওয়া হবে ওকে। তো যাই হোক, যে কথা বলছিলাম যে কিভাবে আমরা একটা সভা গঠন করব, বাউন্ডেলে সভা। এই সভা গঠন করতে গেলে তো একটা সভা হবে নাকি? এই সভার যিনি সভাপতি হবে তিনি কি উদ্বোধনী সভাপতি। সভাপতি কিন্তু ভারতীয় সংবিধান সভা, ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কিন্তু দুটো সভাপতি। একটা হচ্ছে উদ্বোধনী সভা, যেটা প্রেসিডেন্ট হয়েছিলেন তার নাম হচ্ছে সচ্চিদানন্দ। এই সচ্চিদানন্দ হচ্ছে প্রথম উদ্বোধনী সভা। তাহলে তোমরা কি বুঝলে? সংবিধান সভা যেটা গঠিত হলো তার যে ইনঅ্যাগুরাল অর্থাৎ উদ্বোধনী যে সভা, তার নাম, তিনি ছিলেন সভাপতি, তার নাম হচ্ছে সচ্চিদানন্দ। এরপরে অলরেডি তোমাদের যে কমিটি গঠন হয়ে গেল হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে আমরা বুঝলাম যে পরীক্ষায় হুট করে তোমাদের চলে আসলো যে সংবিধান সভার সভাপতি তো রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। সংবিধানের উদ্বোধনী সভা তার সভাপতি কে ছিলেন? তিনি সচ্চিদানন্দ। সংবিধান সভা গঠিত হয়ে গেল, সংবিধান লিখতে হবে, पहले तो लिखना चाहिए ना कि डॉक्टर बी.आर. आम्बेडकर। डॉक्टर बी.आर. आम्बेडकर। তোমরা জানো যে ভারতবর্ষের অস্পৃশ্যতা একটা খতরনাক জিনিস ছিল। নিম্ন জাতির মানুষগুলো স্পর্শ করলে পরে নাকি জাত যেত। এইসব কার্টুনের মধ্য দিয়েই ডক্টর বি.আর. আম্বেদকর উঠে এসেছিলেন। এবং তিনি যখন সব জায়গায় খুঁজতে খুঁজতে দেখা গেল তিনি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সংবিধান সংক্রান্ত ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তি। এবং তিনি হলেন চেয়ারম্যান অফ কি লিখছি ড্রাফটিং কমিটি। এই ড্রাফটিং কমিটির যিনি চেয়ারম্যান হলেন তার নাম হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। এই বি.আর. আম্বেদকরের পুরো নাম কে বলতে পারবে? বি.আর. আম্বেদকরের পুরো নাম ভীমরাও রামজি আম্বেদকর।
তাহলে বি.আর. আম্বেদকর ভারতের খসড়া কমিটির চেয়ারম্যান, তাহলে দুটো চেয়ারম্যান অলরেডি না, তিনটে পেলে। একটা হচ্ছে উদ্বোধনী সভার চেয়ারম্যান, আর একটা হচ্ছে সংবিধান সভার স্থায়ী চেয়ারম্যান, আর একটা হচ্ছে কি ড্রাফটিং কমিটি বা বাংলায় যেটাকে বলছি আমরা কি খসড়া কমিটির চেয়ারম্যান। এই তিনটে ব্যক্তি পাওয়ার পর 1, 2, 3 পেলাম। এইবার 4 নম্বর চলে যায় ভারতের সংবিধান। ভারতের সংবিধানকে পৃথিবীর মধ্যে কতগুলো বিষয় আমাদের জানতে হবে। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় লিখিত সংবিধান কোথায় আছে? ভারতবর্ষ। ভারতবর্ষে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় লিখিত সংবিধান, এত বড়। তো সেই সংবিধান যদি পুরো কমপ্লিট করতে হয় তাহলে তো তোমাদের রিটায়ারমেন্টের টাইম এসে যাবে, কিন্তু চাকরি তো পেতে হবে নাকি? মাত্র 6-7 পেজ, এটা কমপ্লিট করতে পারবে না। আগামীকালই তোমাদের সেই দিন এসে যাচ্ছে। কালকে যেদিন তোমরা যদি এই পড়া দিতে পারো তো বেঁচে গেলে, তা নাহলে কালকেই সংবিধান অনুযায়ী তোমাদের ভারতবর্ষ থেকে বের করে দেওয়া হবে। কে বোঝো নাই? ভেরি গুড, সবার হাসি মুখে আমি পরিষ্কার বুঝতে পারছি কালকে পড়া পাচ্ছি। এখন তো তোমাদের 24টি ঘন্টা টাইম, কালকে মানে একদিন নয় কিন্তু 24টি ঘন্টা টাইম। আর 24-এর সঙ্গে যদি তুমি মিনিট যোগ করতে পারো তো মিনিটই মিনিট। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, ভারতবর্ষের সংবিধান এইবার লেখা হয়ে গেল নাকি? কোন দেশের কোনো লিখিত সংবিধানই নেই? ইংল্যান্ড। পৃথিবীর ইতিহাসে সবচাইতে ছোট লিখিত সংবিধান আমেরিকা। বেশ, দেশটা অনেক বড়, মাদওয়ারিটাও অনেক বড়, কিন্তু সংবিধানটা ছোট্ট। আর ইংল্যান্ডের কোনো সংবিধান নেই লিখিত, কারণ সৃষ্টির আদি থেকে ওদের সিস্টেমেটিক হতে চলা ওই ট্র্যাডিশনাল নিয়মগুলোকে মিলেই একটা লিখিত না, একটা সিস্টেম মেনটেন করে চলছে, তাকে নিয়ে হতে লিখিত সংবিধান নেই। তো তবে সবচাইতে ভারতবর্ষের সংবিধানটা হচ্ছে পৃথিবীর মধ্যে খুব দারুণ সংবিধান। এই সংবিধানে আমরা অনেক জায়গা থেকে অনেক কিছু নিয়েছি। যেমন তোমাদের বইতে রয়েছে পরিষ্কার কথা, মৌলিক অধিকার থেকে কোথা থেকে নিয়েছি আমরা, অবশিষ্ট ক্ষমতা কোথা থেকে নিয়েছি, সংশোধন পদ্ধতি কোথা থেকে নিয়েছি, জরুরি অবস্থা কোথা থেকে নিয়েছি, রাষ্ট্রপতি নির্বাচন কোথা থেকে নিয়েছি। দেখো, সংবিধানের মূল দুটো বিষয় বলি। তার আগে আমি প্রথমে সংবিধানে প্রবেশ করি। সংবিধানের প্রথমেই যেটা আছে নাগরিকতা। তোমরা কি সব ভারতবাসী? হ্যাঁ, এত দেরি কেন? এই একটা মেয়েই বলছে হ্যাঁ, বাকি তো সব চুপচাপ। সব কোথা থেকে এসছো? আফ্রিকা? তোমরা সবাই ভারতবাসী। তুমি যে ভারতবাসী তার প্রমাণ? তুমি ভারতবাসী তার প্রমাণ কি? তোমার ফটো আইডেন্টি কার্ড আছে? আধার কার্ডে লেখা আছে একদম পরিষ্কার করে, লেখাই পড়াই লেখনি যে এটা ভারতীয় সিটিজেনশিপের কোনো পরিচয়পত্রই নাই। দেখেছো আধার কার্ডটা পড়ে? আধার কার্ড আবার পড়বো? ওখানে লেখাই আছে এটা ভারতবর্ষের সিটিজেনশিপের কোনো পরিচয় নয়। তাহলে তোমার ভারতবর্ষের পরিচয় প্রথম কি? হ্যাঁ, ভেরি গুড, ছেলেটা মূল্যবান কথা বলেছে। আমার ভারতবর্ষের প্রথম পরিচয় যেটা, মাই বার্থ সার্টিফিকেট। আমি এখানে জন্মগ্রহণ করেছি, তা আমার তো বার্থ সার্টিফিকেট নেই, আমি কি করবো? তাহলে কোথায় যাব? দেখা যাক, বাংলাদেশে যাব। দেখেছ কি জ্বালা! এমনি সেখানে লোকজন বেঁচে বেঁচে না মরে যাচ্ছে, তাদের আমার বাংলাদেশে পাঠায়। মানে কি বলতো, আমি যদি চলে যাই তাহলে পড়াশুনো বাদ চলে যাবে। এই ধান্দা বহুত রকম আছে। আচ্ছা, ভারতবর্ষের প্রথম কথা, আমি জন্মসূত্রে ভারতবর্ষী এবং ভারতবর্ষে ভেরি রিসেন্ট তোমরা জানো ডুয়াল সিটিজেনশিপ। অর্থাৎ ডুয়াল সিটিজেনশিপ মানে আমরা দ্বি-নাগরিকতা অলরেডি আমাদের সংবিধানে পাশ করা হয়েছে। বেশ, তো ভারতবর্ষের সংবিধানের আমি প্রথমেই দেখলাম তারপরে যে দ্বিতীয় কথা সেটা হচ্ছে ভারতবর্ষের সংবিধানটা কারা গ্রহণ করেছে? কারা গ্রহণ করলো সংবিধানটা? লেখাই আছে প্রথমে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমনলি রিসিভড দ্য কনস্টিটিউশন। আমরা ভারতবাসী সংবিধানকে গ্রহণ করলাম। এই সংবিধান রক্ষা করার দায়িত্ব কাদের? হ্যাঁ, গুড, একটা মূল্যবান কথা বলেছে, আমাদের। এই জন্য প্রতিদিন সংবিধান কি করব? সুন্দর করে পুজো দিয়ে রেখে দেবো নাকি? নিয়ম কানুন পালন করব। তবে হ্যাঁ, এই সংবিধান রাখার দায়িত্ব দুজনের আছে, একটা রাষ্ট্রপতি এবং তৎসহ হচ্ছে ভারতের SCI, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ব্যাস, এইবার আমি সংবিধানে বেশি টাইম দেবো না, তোমাদের স্টেপ টু স্টেপ এইগুলো কিন্তু মুখস্থ করতে হবে। প্রথমে হচ্ছে, প্রথম যখন সংবিধান লিখিত হলো কতগুলি ধারা ছিল? প্রথম যখন সংবিধান লিখিত হলো তখন কতগুলি ধারা ছিল?
395টি ধারা ছিল। ভেরি গুড। প্রথম যখন সংবিধান লিখিত হলো তখন কতগুলো অধিকার ছিল? 7টি অধিকার ছিল। প্রথম যখন সংবিধান লিখিত হলো তখন কতগুলি কর্তব্য ছিল? 8টি। কি লিখলাম? 8টি লিখলাম। বলে 8-এ তো দুটো জিরো থাকে, একটা ভিতরে একটা বাইরে, নাকি? তাহলে কি লিখলাম? 0। সংবিধানে কোনো কর্তব্য ছিল না। আচ্ছা, তোমরা যেটা 8টে বললে সেটা হচ্ছে কি বলো তো? 8টি তালিকা ছিল। এখন তালিকা 12টি হয়ে গেছে। আমার এটা ভেবে লাভ নেই, 15টি তালিকা, তার বেশি তালিকা স্টেপ টেস্টে বেড়েই যাচ্ছে। আমার এই কটাক বিষয় নিয়ে আলোচনা। প্রথমে আমি চলে যাব অধিকার। তাহলে প্রথমে হচ্ছে ভারতবর্ষের নাগরিকতা, সিটিজেনশিপ, তারপরেই তোমার ভারতবর্ষের সংবিধানের অধিকার, অর্থাৎ তুমি কি কি অধিকার পাচ্ছ। অধিকার শুরু কত থেকে? দারুণ জিনিস, এই অধিকারগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। অধিকারগুলো পরপর আমি তোমাদের বলবো। 14 থেকে শুরু করে কত পর্যন্ত? 12টা হচ্ছে অধিকারের আলোচনা। 14 থেকে একটার পর একটা অধিকার এগিয়ে গেল। ওকে, তো আমি তোমাদের যাচ্ছি অধিকারটা কি। অর্থাৎ বলছে আমরা ভারতবাসী হিসাবে আমাদের এই ভারতে জন্মগ্রহণ করার আমাদের কিছু অধিকার পেয়ে যাই। সেই অধিকারগুলো পরপর লিখিত হবে, তোমরা ভালো করে মাথায় রাখবে। অর্থাৎ 12 থেকে শুরু করে একদম সোজা 35 পর্যন্ত শুধু ভারতবর্ষে তুমি বাস করছো, তার অধিকার, অধিকারই অধিকার। ভেরি গুড। প্রথম যেটা দাঁড়াচ্ছে 14 থেকে 18, কি? কিসের অধিকার? সাম্য। সাম্য কিরকম? অর্থাৎ ধনী দরিদ্র, ধর্ম জাতি সমস্ত নির্বিশেষে সকলের সমান অধিকার। ওকে, কোনো ব্যাপার না। অর্থাৎ যে জায়গায় যাও হোক না কেন সমান অধিকার, কারো কোনো রকম কোনো ঝামেলা নেই। আমি নিম্ন জাতির লোক, আমার কম অধিকার, ও উচ্চ জাতির লোক, ওর বেশি অধিকার, ওর টাকা গরম আছে, ওর অধিকারই অধিকার, আইসা খোঁজ নেই। ঠিক আছে, এইটা হচ্ছে। তবে হ্যাঁ, কতগুলো বিষয় আছে, যেমন ধরো, যেমন পরীক্ষায় কি থাকে, আমাদের কামটা তো আমরা পরীক্ষায় পাস করতে চাই। 17 নম্বর ধারায় যেমন আছে অস্পৃশ্যতা, সেটা এখন সম্পূর্ণ নিষিদ্ধ। 18 নম্বরে আছে না কোনো বেসামরিক মানে অসামরিক কোনো রকম কোনো খেতাব দেওয়া যাবে না। কিন্তু তারপরেও দেখো ভারতরত্ন থেকে শুরু করে পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, কেউ কি একারকে বলা হচ্ছে এরা এখানে শুধু সম্মান সুযোগ বিচার। আগের মতো সেই রাজাদিরাজ, নবাব, এগুলো কিন্তু বাদ চলে গেছে। তাহলে আমরা এখান থেকে বেরিয়েছি, চলে আসি 19 থেকে শুরু করে কত পর্যন্ত? 22। ভেরি গুড, তোমরাই বলবা একে কি? স্বাধীনতা। স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতা মানে আমি স্বাধীনভাবে চলবো, থাকে তা কি? স্বাধীনভাবে চলবো, আমি ভিডিও ক্যামেরা করছি, তার মাঝখানে দাঁড়িয়ে থাকবো। দেখেছো, একটা মূল্যবান কথা বলেছে, অপরের কোনো স্বাধীনতা ক্ষুণ্ণ না করে। তারও তো স্বাধীনতা রয়েছে না, এভরিবডি, আমরা প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। অর্থাৎ কারো স্বাধীনতার খর্ব না করে নিজে যদি স্বাধীনভাবে চলতে পারি, ইটস কল্ড স্বাধীনতা। এখানে বিশেষ করে কি বলা হয়েছে 19 নম্বর ধারায়, আমরা বেশ কিছু স্বাধীনতার কথা বলেছি, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, তারপরে চলে আসো পরবর্তী। ঠিক আছে, তারপরে আমরা চলে যাচ্ছি স্বাধীনতার পরবর্তী আলোচনা। এখানেই থাকতে হবে, একটু ঘুরিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা। এরপরে কত? 23 থেকে শুরু করে 23 থেকে শুরু করে, ঠিক আছে, 23 থেকে শুরু করে 23 থেকে শুরু করে 23 থেকে কত? 23 থেকে কত? 24। কিসের অধিকার? শোষণের অধিকার, তাই তো? কি বললাম? শোষণের অধিকার। কি কেন শোষণের অধিকার অসুবিধা কি আছে? এখন এটাকে পাল্টিয়ে সবাই ওইটাই করেছে। যারা বড় বড় জায়গায় পৌঁছে যায়, চারিদিকে লোকজন শুধু শোষণ করে, নাকি? এটা হচ্ছে শোষণ নয়, শোষণের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে অধিকার।
তাহলে আমরা দেখলাম প্রথমে হচ্ছে সাম্যের অধিকার, তারপরে স্বাধীনতার অধিকার, তারপরে হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, তারপরে 25 থেকে কত কি কিসের ধর্মীয় স্বাধীনতার অধিকার। আচ্ছা বলো তো ভারতবর্ষে কি ধর্ম পালন করা হয়? ভারতবর্ষের কি ধর্ম? রাষ্ট্র কোনো ধর্মই বলছে না। ধর্ম কাকে বলে? ধর্ম কাকে বলে? ধর্ম কাকে বলে? বলে আমাদের বাড়ির পেটে ধর্ম আছে, ও প্রতিদিন মারামারি করে, ওটাকেই ধর্ম বলে নাকি? যে আস্থা এগিয়ে নিয়ে যায়, পিছিয়ে তো নিচ্ছে, আর এগোনোর থেকে পিছোচ্ছে বেশি। ধর্মের নামে মারামারি করছে, এগোচ্ছে না পিছোচ্ছে? পিছোচ্ছে। ব্যাস, এখন তোমাদের কি ধর্ম? এই তোমরা কোন ধর্মের? তোমাদের এখন একটাই ধর্ম। আগে ধর্মের মানেটা বলি। ধর্ম হচ্ছে ধৃ ধাতু থেকে। ধৃ ধাতু, ধৃ মানে ধারণ করা। তুমি যা ধারণ করছো এটাই তোমার ধর্ম। এখন তোমরা কি ধারণ করছো? বলে স্যার হাতে আংটি। এখন কি ধারণ করছো? এখন ধারণ করছো তোমার বিদ্যার্জন, পড়াশোনা। এই পড়াশোনাটাই তোমার ধর্ম। এই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো কি? আমি মনে করি এক একটা নেটওয়ার্ক বিজনেস। যাক, আমার এই ভিডিও বিভিন্ন জায়গায় যাবে, কিন্তু আমি মনে করি ধর্ম মানে কিন্তু অন্তরের অনুভূতি। এই ধর্ম মানে ভেদাভেদ নয়। প্রত্যেকটি ধার্মিক লোকে এই কথাই বলেছে। আমি আবার বলছি, সেটা হচ্ছে ধর্ম হচ্ছে ধারণ করা, অর্থাৎ তুমি যা ধারণ করেছো। এখন তোমাদের ধর্ম হচ্ছে জীবনে প্রতিষ্ঠা লাভ করা। এইটাই তোমাদের সবচেয়ে বড় ধর্ম। এবার 29 থেকে কত? 30। কিসের? সংস্কৃত শিক্ষা, সংস্কৃতি আর শিক্ষা। সংস্কৃতি ও শিক্ষা বলছে এই শিক্ষা সংস্কৃতিতে সকলের অধিকার সমান। এ নিয়ে বেশি কিছু দরকার নাই, পরীক্ষায় আসবে সংস্কৃত শিক্ষার অধিকার কোথায় আছে। তুমি চলে গেলে কত? 29 থেকে 30। এইবার 31। 31-এ কি আছে? 31-এ কি করব? 31 হচ্ছে সম্পত্তির অধিকার। সম্পত্তি মানেই হচ্ছে বিপত্তি নাকি? এই সম্পত্তির অধিকার, এই সম্পত্তির অধিকার আছে? কেন নেই? কেন করা হয়েছে? কেন করা হয়েছে কে বলতে পারবে? ধরো এই যে আমার এখানে সোনার খনি পাওয়া গেল, তাই সোনার খনিটা কার হবে? সরকার। কেন? তো আমার জমিতে পাওয়া গেছে। তাহলে আমার জমিতে সোনার খনি পেয়েছি, আমার স্টুডেন্টদের প্রত্যেকে বড় বড় কোদালের সাইজের কানে করে দেবো, গলায় এত বড় মোটা মোটা চেন দেবো। আমি কী করবো? আমি দেবো কেন তোমাদের? আমার স্টুডেন্টরা বড় বড় চেন নিয়ে ঘুরে বেড়াবে নাকি? তাহলে আমি কি রেখে যেতে পারবো না? বলছে এইটা পাবলে খুব সমস্যা হয়ে যেত। সেইটা থেকে বাঁচার জন্য তোমাদের মাথায় রাখতে হবে 1944। ভেরি গুড। এই মেয়েটাই লক্ষ্য রাখছে। আমি মাঝে মাঝে ভুলভাল কেন লিখি, যেটা দেখি তোমরা অ্যাটেনশন দিচ্ছ কি। 1944 না 44টাকে রেখে দিলাম, আর 1978 রাখলাম। সম্পত্তির অধিকার বাদ দিয়ে দেওয়া হলো। লেকিন কেউ কি সম্পত্তির অধিকার রাখলে পরে রাষ্ট্র কাজ করতে পারবে না। রাস্তা তৈরি করতে হবে, পার্ক তৈরি করতে হবে, ব্রিজ তৈরি করতে হবে, বলে আমরা সম্পত্তি দেব না, তো ঝামেলা হয়ে যাবে। তাই কোনো জমিতে, তবে এটা এখন কি হয়েছে, এটা এখন কি, এটা হচ্ছে এখন লিগ্যাল রাইট। তাই দেখবা সম্পত্তির ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে দলিল হবে। এই তোমার নামে কোনো সম্পত্তি আছে? দাঁড়াও, হ্যাঁ কি বলছো? নিজের নামে কিছু নেই? তোমার নামে পৃথিবীর সবচেয়ে বড় দুটি সম্পত্তি আছে, একটা মা আর একটা বাবা। ও বাবা, অবশ্য। আর কার কার সম্পত্তি আছে? সকলেরই সম্পত্তি আছে, কিন্তু সঙ্গে বিপত্তিও আছে নাকি? পড়তে মন বসে না, এ বড় বিপত্তি। আচ্ছা, এই লিগ্যাল রাইটটা কি?
প্রথমে জমি রেজিস্ট্রি করবা, রেজিস্ট্রি করার পর তার একটা কী হবে, রেকর্ড তৈরি হবে, তারপর তার একটা সিস্টেমেটিক হইতে তোমার কিছু কাগজপত্র থাকবে। আফটার দ্যাট যদি তোমার জমি দখল করতে চায় তাহলে সেক্ষেত্রে তুমি আইনি সহায়তা নিতে পারবে। ব্যাস, ইসে বাড়কার আর কিছু নেই। তবে এটাকে আমি কেটে দিলাম। এইবার হচ্ছে 32 থেকে শুরু করে কত, 35। 32 থেকে 35 এটাকে কি বলে, শাসনতান্ত্রিক প্রতিবিধান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকেই কিন্তু আমাদের বি.আর. আম্বেদকর বলে গেছিলেন সংবিধানের কি হৃদয় আত্মা। শাসনতান্ত্রিক কি বললাম, শাসনতান্ত্রিক প্রতিবিধান। 32 থেকে শুরু করে 35, তাহলে 12 আলোচনা, 14 থেকে রাইটগুলো শুরু হলো। আমি একটু লিখি। 1, 14 থেকে 18 সাম্য। 2, 19 থেকে 22 স্বাধীনতা। 3, 23 থেকে 24 শোষণের বিরুদ্ধে। 4, 25 থেকে 28 ধর্মীয়। 5, 29 থেকে 30 সাংস্কৃতিক শিক্ষা। 7 নম্বর অর্থাৎ 6 নম্বরটা বাতিল হয়ে গেছে, আবার 6 যেটা দাঁড়ালো আগে ছিল, অর্থাৎ শাসনতান্ত্রিক প্রতিবিধান। এই শাসনতান্ত্রিক প্রতিবিধানের মধ্যে আমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট WRIT, রিট মানে যাকে আমরা বলছি লেখ। সংবিধান কিন্তু তোমার মৌলিক অধিকার রক্ষা করার জন্য এইটা। অর্থাৎ তুমি কি মৌলিক অধিকারটা, এই মৌলিক অধিকারটা তোমাদের একটা জিনিস এখান থেকে আবার কিছু কিছু পরীক্ষা, যেমন 21 নম্বর ধারায় বলা আছে জীবন ও ব্যক্তিগত ভাবনা চিন্তার অধিকারকে কিন্তু কখনো খর্ব করা যাবে না। অর্থাৎ আমাদের মাথায় রাখতে হবে যে ধরো 44 ধারা জারি হলো, আমি ইউনিকে 44 ধারা জারি করে দিলাম যে কেউ বাড়ি যেতে পারবে না পড়াশোনা না করে। এবার কে বাড়ি যেতে পারবে? 44 ধারা বাড়ি যাওয়া যাবে না, পড়া রেডি করো তারপরে বাড়ি যাও। তাও কয়েকজন বাড়ি যেতে পারবে 21 ধারা অনুযায়ী। বলে স্যার কি? বলে স্যার আমার এমন খিদে লেগেছে না খেলে মরে যাও নাকি। 21 নম্বর ধারা অনুযায়ী বাড়ি চলে গেলে। সংবিধান আছে কিন্তু তার ফাঁক ফোকর আছে, আইন আছে তার মধ্যেও ফাঁক ফোকর আছে। ব্যাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গাটা আমরা সংবিধান শেষ করলাম। এবার আমি চলে যাই সংবিধানের কর্তব্য। কত সাল? 1900 কি লিখলাম? 1976। 1976 কি লিখলাম? 42তম কি সংশোধনী। 42তম সংশোধনীর মাধ্যমে ভারতবর্ষের সংবিধানে যুক্ত করা হলো কর্তব্য। কটা কর্তব্য? কটা? अभी तो 11 लेकिन पहले 10টা। এটা আমরা কোন দেশ থেকে নিয়েছি? রাশিয়া থেকে। তাহলে অধিকারটা নিলাম আমেরিকা থেকে, যারা অধিকারের 12টা বাজায়, আর কর্তব্যটা নিলাম আমরা কোথা থেকে? রাশিয়া থেকে। এই সংবিধানের কর্তব্য, তুমি কিছু অধিকার পাবে, তোমার কিছু অধিকার এনজয় করার জন্য সংবিধান দিচ্ছে, কিন্তু তোমার তো কিছু কর্তব্য আছে। দেখো, জাতীয় পতাকাকে সম্মান করা, ভারতের ঐতিহ্যকে সম্মান করা, ভারতের বিভিন্ন রকমের কৃষ্টি কালচারকে রক্ষা করা। তাহলে কর্তব্য যদি আমি পালন না করি আমি অধিকারটা পাবো কিভাবে? হ্যাঁ কি না? অর্থাৎ 14 বছর পর্যন্ত কোনো বাচ্চাকে আমরা শিক্ষার বাইরে রাখা যাবে না। কোনো বাচ্চাকে যদি দেখো 14 বছর পর্যন্ত শিক্ষার বাইরে আছে, তার জন্য কে দায়ী? ভেরি গুড, আমরা সকলে দায়ী। কি উই আর দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। বাস, তাহলে আমরা দেখলাম যে 42তম সংশোধনীটার মধ্যে আবার অনেক কিছু। ভারতের সংবিধানের প্রথম যেটা ছিল সেটা বলি, এইটা শোনো, সংবিধান মানে হচ্ছে প্রস্তাবনার, প্রস্তাব মানে হচ্ছে সংবিধানের শিরোনাম। শিরোনামের মধ্যে কি ছিল? ভারতের সার্বভৌম, দারুণ কথা। আর কি ছিল? গণতন্ত্র,
আর কি ছিল পরে পরে পরে, কিন্তু প্রথমে কি ছিল? সার্বভৌম ছিল, গণতন্ত্র ছিল, ভেরি গুড, প্রজাতন্ত্র ছিল। সার্বভৌম সম্বন্ধে ইন ডিটেলসের মধ্যে জেনে লাভ নেই। ভারতবর্ষের সার্বভৌম কোনো দেশের, আমরা কিন্তু বিদেশ থেকে একজন এসে আমাকে বলবে না এইভাবে শাসন করে, কই বাত নেই, আমরা আমাদের মতো করে চলি। কিন্তু এ নিয়ে বিতর্ক থাকে, কোশ্চেন আসতে পারে যে আমরা ইউএনের সদস্য, আমরা কমনওয়েলথের সদস্য, তাদের নির্দেশ মানতে বাধ্য, সুতরাং আমরা কীভাবে সার্বভৌম হলাম? কই বাত নেই, আমরা চাইলে ওটা ছেড়ে যেতেই পারি। গণতন্ত্র, ভারতবর্ষ যে গণতন্ত্র, কে বলবে কিভাবে গণতন্ত্র? আমরা আমাদের সরকার আমরা নির্বাচন করি। হোয়াট ইজ ডেমোক্রেসি? আমরা অলরেডি জানি ইন্ডিয়া ইজ ডেমোক্রেটিক। দ্যাটস ওয়াই, বিকজ দ্য গভর্নমেন্ট বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল। এই যে তোমাদের মধ্যে যে কোনো এখন যে কোনো মুহূর্তে চাইলে পরেই প্রধানমন্ত্রী হতে পারো নাকি? ও এটা মনে করলে যে আমি মুখ্যমন্ত্রী হবো, কই বাদ নেই, আমরা ভোট দেবো, মুখ্যমন্ত্রী হয়ে যাবো, তাই না? বাবা বলছে হ্যাঁ। আর কে প্রধানমন্ত্রী হতে চাও? আগে চাকরি তো পাও, তারপর দেখছি। তার মানে আর প্রজাতন্ত্র কি না? ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচনে কে কে ভোট দিয়েছো? ও দেয়নি, বাকি সবাই দিয়েছো। ভোটে হয় না, তাহলে কিভাবে হয়? রাষ্ট্রপতি কিভাবে হয়? কে কে রাষ্ট্রপতি হও? ধরো ও গেল, গিয়ে বললো আমি রাষ্ট্রপতি হব, হতে পারবে? পারবে না। তুমি সুপ্রিম কোর্ট করে দেয়, তাই তো? দেখো, নির্বাচন 2 তারিখে সরাসরি তুমি ভোট দিলে, কেউ নির্বাচিত হলো জনপ্রতিনিধি, তোমার ভোটে হয় এমএলএ হবে অথবা এমপি হবে। কিন্তু এই এমএলএ এবং এমপি তোমাদের অনুমতি নিয়ে, অনুমতি মানে তুমি ভোট দিয়েছে বলেছে হয়েছে, সে যখন রাষ্ট্রপতিকে নির্বাচন করবে, তাহলে হুয়া ক্যা? প্রথমে একে, তারপরে রাষ্ট্রপতি। পরোক্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হয় জনগণেরই দ্বারা। তাই ভারতবর্ষ প্রজাতন্ত্র। বুঝতে পেরেছ? ভেরি গুড। দাঁড়াও, চশমিশ, বর্তমান রাষ্ট্রপতি কে আছে? তুমি না, ও তো সবসময় তো দুজন, তোমার পেছনে জন। বলো, বর্তমান ভারতের রাষ্ট্রপতি কে আছে? তুমি দেখা, ও নিজেকে দেখাচ্ছে তুমি রাষ্ট্রপতি কবে হলে, এরকম বলছে। বলো, রাষ্ট্রপতির নাম কি? দ্রৌপদী মুর্মু। কি হয়? মাসি, পিসি? ও কি বলতে হবে তার আগে বলো, ওকে শিখিয়ে দাও, কি বলতে হবে? হ্যাঁ, কে বলতে পারবে? শ্রীমতী। শুধু শ্রীমতী দিলে হয়ে যাবে? একজন পদস্থ ব্যক্তিত্ব, কি যুক্ত করতে হবে বলো? অবশ্যই মাননীয়, রেসপেক্টেবল, অনারেবল, এই কথাটি যুক্ত করতে হবে। যখন ইন্টারভিউতে দেখবা না, ইন্টারভিউতে বিভিন্ন স্টুডেন্টরা ফেস করছে, এভাবে বললে পরেই বসিয়ে দিচ্ছি। তাহলে বলো, বর্তমান ভারতবর্ষের রাষ্ট্রপতি কে আছে? পরিষ্কার করে বলো। ভেরি গুড। দেখেছ, ঘুম কেটে গেলে কত ভালো হয়। বসো। আরে বাবা, একজন ড্রাইভার যখন বাস চালায় না, কোথায় কি টকটক করছে আওয়াজ তাও বোঝে, কোন যাত্রী ঘুমাচ্ছে তাও জানে। আমি হলো বাসের ড্রাইভার, কে ঘুমাচ্ছে কে বসে আছে, না ঘুমাচ্ছে না, খুব মন দিয়ে শুনছো। আচ্ছা বেশ, দেখি একটু পরে যখন জিজ্ঞাসা করবো পরিষ্কার হয়ে যাবে মন দিয়ে শুনছো না কি ঘুমাচ্ছ। নেক্সট, তাহলে ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হয় পরোক্ষভাবে। এইবার আমরা চলে যাই 42-এর মধ্যে, কেন মুছে বলা ভুল হয়ে গেল, 42-এর মধ্যে ইন্দিরা গান্ধী আবার কি করলেন? তিনি দুটো কথা যুক্ত করলেন। কি কি দুটো কথা? ভেরি গুড। তোমরা জানো যে এই 76-77 জেপি নারায়ণের নেতৃত্বে একটা বিরাট, ঠিক আছে, বিরাট একটা লোকনায়ক ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে একটা জনবিস্ফোরণ তৈরি হয়েছিল। ঠিক সেই সময় তিনি সংবিধানে দুটো কথা যুক্ত করলেন। একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ, যদিও এর কোনো দরকারই ছিল না, কিন্তু ভারতবর্ষের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা দেওয়া আছে। আর একটা আছে সমাজতান্ত্রিক। এই দুটো কথা তিনি যুক্ত করেছিলেন।
অর্থাৎ 42তম সংশোধনে অনেক কিছু যুক্ত হয়েছিল, তাই 42তম সংশোধনীকে বলা হয় ভারতের মিনি কনস্টিটিউশন। এটাও জিজ্ঞেতে থাকে, কাকে ভারতের কোন সংশোধনীকে ভারতের মিনি কনস্টিটিউশনস বলা হয়? উত্তর হবে 42তম সংশোধনী। समझ में आ गया ना? তোমরা ভোট দেয় কত বছর বয়সে? অর্থাৎ যখনই তুমি 18 হলে, যখনই তুমি 21 বছর, তখনই তুমি কিন্তু পঞ্চায়েত এবং পৌরসভায় ভোটে দাঁড়াতে পারবা এবং চাইলে তুমি মেম্বার হতে পারবা, কাউন্সিলর হতে পারবা। 21-এর পরে চলে যাও 25 বছর। 25 বছর কি হলো? 25 বছর মানে কি? কে কে লোকসভায় দাঁড়াবে? ভেরি গুড। লোকসভা, ও হাসছে, ওর দাঁড়ানোর একটা আছে, ইচ্ছা আছে। লোকসভায় দাঁড়াতে পারবা। লোকসভায় দাঁড়ালে পরেই, লোকসভায় জিতে সাথে দিল্লি চলে গেলে, দিল্লিকে বলে আমাকে প্রধানমন্ত্রী করতে হবে, ব্যাস প্রধানমন্ত্রী হয়ে গেলে। তাহলে 25 বছর বয়সে হচ্ছে লোকসভা। এবার কত লিখবো? কেন 30-এর অসুবিধা কি আছে তোমার? 30-এ এবার তোমার 30 বয়স হয়ে গেল, কি ব্যাস 30 বয়স হয়ে গেল মানে এইবার তুমি রাজ্যসভা বলো তো। এই যে লোকসভা, রাজ্যসভা, এর মধ্যে বড় কে? উচ্চ কক্ষ কাকে বলি? আরে বাবা, দুজনে উত্তর দিলে ঠিক হয়ে যাবে। উচ্চ কক্ষ কে? লোকসভা না রাজ্যসভা? কোনটা উচ্চ কক্ষ? রাজ্যসভা। আর কে উত্তর দেবে? ইয়েস, ঠিক বলেছে। রাজ্যসভার ক্ষমতা কম কিন্তু উচ্চ কক্ষ। যেমন আমি উচ্চ কক্ষে বসে আছি কিন্তু আমার ক্ষমতা কম। কেন? আমি যা বলি কেউ শোনে না, এতে বোঝা গেল আমার ক্ষমতা কম। অর্থাৎ রাজ্যসভা একটু উচ্চ কক্ষ, আর এটা হচ্ছে, এই জন্য বলা হয়, এটাকে বলা হয় লোয়ার হাউস, এটাকে বলা হয় আপার হাউস। এবার চলে এসো 35-এ। এই শুভ ঘন্টি বাজ গিয়া 35। এইবার তুমি কি হতে চাও? তোমার স্বপ্নের সব খোলা। এবার চাইলে তুমি রাষ্ট্রপতি হতে পারো, উপরাষ্ট্রপতি হতে পারো, जो भी होना चाहिए हो जाएगा। এটা হচ্ছে রাষ্ট্রপতি এবং ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট। তাহলে তুমি বুঝতে পারলে 18, 21, 25, 30, 35 ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা বয়স। আগে ছিল কি? আগে ছিল ভোট দিতে গেলে 21 বছর বয়স হতে হতো, কিন্তু আমরা জানি যে 61 নম্বর সংশোধনীতে ওই বয়সটা কমিয়ে 18 করা হবে। আগে 21-এও বুদ্ধি হতো না। 21-এ বুদ্ধি হতো না মানে বুদ্ধি হতো, কিন্তু দেখা হাতে তো মোবাইল ছিল না। এখন 18-তে ভোটাধিকার আসছে। এমন একটা দিন আসবে কি 16-তে ভোট দেওয়া যাবে। তারপরে বলছে জন্ম হচ্ছে 3 মাস পরেই ভোট দেওয়ার ক্ষমতা হবে নাকি?